যে কোনো বড় কারখানার ভেতরে গেলে আহ, একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। সেখানে বিশাল সব মেশিন থাকে যেগুলোর আওয়াজে কান পাতা দেয়। হুম, একদম। কিন্তু সেই বিশাল যন্ত্রপাতির একদম গভীরে খুব ছোট ছোট কিছু গিয়ার বা চাকা থাকে। বাইরে থেকে হয়তো মনে হবে এত বড় মেশিনে ওইটুকু একটা চাকার আর কি বা দাম। ঠিক। কিন্তু ওই একটা ছোট গিয়ার যদি একটু এদিক ওদিক হয়ে যায়, বা ধরুন তার দাঁতগুলো যদি ক্ষয়ে যায়, তাহলে পুরো কারখানার উৎপাদন বদলে যেতে পারে। এমনকি পুরো মেশিনটা বসে যেতে পারে। ও আচ্ছা, খুব সুন্দর একটা উপমা এটা। হ্যাঁ, আর দুর্গাপুর পূর্ব এই ২৭৬ নম্বর বিধানসভা আসনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঠিক এমনই একটা গিয়ার। ২০২৬-এর নির্বাচন এগিয়ে আসছে, আর এই শিল্পাঞ্চলের রাজনীতি এখন একটা জটিল ওভারহিটিং ইঞ্জিনের মতো কাজ করছে। একদম ঠিক বলেছেন। এই গিয়ারের উপমাটা দুর্গাপুর পূর্বের জন্য খুব প্রাসঙ্গিক। কারণ এই একটা মাত্র আসনের ডাইনামিক্স গোটা রাজ্যের রাজনৈতিক মানচিত্রের একটা যাকে বলে মাইক্রোকসমো বা ক্ষুদ্র রূপ হয়ে উঠতে পারে। একটা ছোট্ট জায়গার মধ্যে পুরো রাজ্যের ছবি। ঠিক তাই। আমরা যদি এখানকার স্থানীয় দাবি দাওয়া, কারখানার রাজনীতি আর রাজনৈতিক দলগুলোর ভেতরের লড়াইটা বুঝতে পারি, তাহলে রাজ্যের আগামী নির্বাচনের একটা বড় সমীকরণ পরিষ্কার হয়ে যাবে। এখানে কোনো একটা নির্দিষ্ট ফ্যাক্টর কাজ করছে না, তাই তো? না, একেবারেই না। বরং অনেকগুলো ছোট ছোট সামাজিক ও রাজনৈতিক বিষয়ে একসঙ্গে মিলে একটা বিশাল ঘূর্ণি তৈরি করেছে। আর সেই ঘূর্ণি বা সমীকরণটাই আজ আমাদের এই গভীর বিশ্লেষণের মূল বিষয়। আমাদের কাছে থাকা সূত্রগুলো থেকে এটা স্পষ্ট যে এখানে ত্রিমুখী লড়াইয়ের রূপরেখা তৈরি হচ্ছে। আমাদের আজকের লক্ষ্য হল কোনো রাজনৈতিক পক্ষ না নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দুর্গাপুর পূর্বের এই ৩ প্রার্থীর রাজনৈতিক চ্যালেঞ্জগুলোকে বোঝা। এটা খুব জরুরি, কারণ বাইরে থেকে আমরা অনেক সময় আসল রাজনৈতিক হাওয়াটা বুঝতে পারি না। ঠিক। তো চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। আমাদের সূত্রগুলো ঘাঁটলে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে ওঠে। বর্তমান বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ মজুমদারকে ঘিরে একটা বড়সড় প্রতিষ্ঠান বিরোধী বা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া কাজ করছে। হ্যাঁ, দলের অন্দরে দানাবাঁধা ক্ষোভটা এখানে বেশ স্পষ্ট। বিষয়টা অনেকটা একটা ছিদ্রযুক্ত নৌকার মতো। ধরুন, রাজ্য সরকারের যে বড় বড় উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে, সেগুলো হলো নৌকার বিশাল পাল। সেই পাল বাতাস টানছে, নৌকাকে এগোতে চাইছে। কিন্তু দলের ভেতরের যে গোষ্ঠীকন্দল, নেতাদের মধ্যে রেষারেষি, সেটা হলো নৌকার তলার ফুটো। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই নৌকার তলার পরিস্থিতিটা যদি একটু তলিয়ে দেখা যায়, এই গোষ্ঠীকোন্দল কিন্তু একদিনে তৈরি হয়নি। অনেক দিনের জমানো ক্ষোভ। একদম। যখন স্থানীয় স্তরের নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি হয়, তখন কেবল দলের নিচুতলার কর্মীরাই নিষ্ক্রিয় হয়ে পড়েন না, সাধারণ ভোটাররাও সেটা খুব কাছ থেকে লক্ষ্য করেন। মানুষ তো আর অন্ধ নয়। ঠিক। একজন ভোটার হয়তো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, কিন্তু তার এলাকার রাস্তাঘাট, জল বা দৈনন্দিন সমস্যা নিয়ে যখন তিনি স্থানীয় নেতার কাছে পৌঁছাতে পারছেন না, বা দেখছেন নেতারা নিজেদের মধ্যেই ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, তখন সেই ক্ষোভটা জমতে থাকে। আর এই ক্ষোভটাই তো সরাসরি ব্যালট বাক্সে প্রভাব ফেলে, তাই না? হ্যাঁ, আর বিক্ষুব্ধ ভোটগুলো শাসক দলের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, যা অন্য রাজনৈতিক দলের জন্য সোজা সুযোগ তৈরি করে দিচ্ছে। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। আমরা তো সচরাচর দেখি যে বড় বড় সরকারি প্রকল্পগুলো, ধরুন যেগুলো সরাসরি মানুষের হাতে টাকা বা সুবিধা পৌঁছে দেয়, সেগুলো ভোটের বৈতরণী পার করে দেয়। হ্যাঁ, সাধারণ গ্রামীণ এলাকায় এমনটাই দেখা যায়। তাহলে দুর্গাপুর পূর্বের ক্ষেত্রে দলের এই অভ্যন্তরীণ ফুটোটা এত মারাত্মক হয়ে উঠছে কেন? পালের হাওয়াটাও কি পুরোপুরি কাজ করছে না? কারণ শিল্পাঞ্চলের ভোটারের মনস্তত্ত্ব অন্যান্য গ্রামীণ বা আধা শহর এলাকার চেয়ে একটু আলাদা হয়। আচ্ছা, সেটা কিরকম? গুরু, এখানে অর্কানে অনুদানের পাশাপাশি মানুষের একটা বড় প্রত্যাশা থাকে শিল্পায়ন, কর্মসংস্থান আর স্থানীয় প্রশাসনের স্বচ্ছতার উপর। দলের ভেতরে যখন একাধিক গোষ্ঠী তৈরি হয়, তখন সাধারণ মানুষ বুঝতে পারেন না সমস্যার সমাধানের জন্য ঠিক কার কাছে যাবেন। ও আচ্ছা, একটা বিভ্রান্তি তৈরি হয়। একদম। আর এই বিভ্রান্তি থেকেই ক্ষোভের জন্ম হয়। তাই বর্তমান বিধায়কের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখন বিরোধীরা নয়, বরং নিজের দলের এই ফাটলগুলোকে মেরামত করা। কারণ ফাটল মেরামত না হলে নৌকা ডুবতে বাধ্য। ঠিক তাই।
আর দলের ভেতরের এই অন্তর্দ্বন্দ্ব যদি মেটানো না যায় তবে কোনো সরকারি প্রকল্পই সেই ক্ষোভের আগুন পুরোপুরি নেভাতে পারবে না। শাসক দলের অন্তর্দ্বন্দ্ব অন্য দলগুলোর জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে ঠিকই, কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি কি সেই ফাঁকা রাস্তায় মসৃণভাবে গাড়ি চালাতে পারছে? না, বিষয়টা এতটা সহজ নয়। কারণ আমাদের হাতে থাকা তথ্য বলছে বিরোধী শিবিরের রাস্তাতেও বেশ কিছু বড় বড় গর্ত রয়েছে। 2021 এবং 2024 সালের নির্বাচনে তারা এই অঞ্চলে বেশ ভালো ফল করেছিল, কিন্তু তাদের প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দলের ভেতরেই আদি বনাম নব্য কর্মীদের একটা বিশাল বিবাদ চলছে। এই বিবাদটা কতটা মারাত্মক এবং এর প্রভাব কতটা গভীর সেটা বোঝার জন্য আমাদের 2024 সালের লোকসভা নির্বাচনের পরিসংখ্যানটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, ওই ডেটাটা খুব ইন্টারেস্টিং। সেই নির্বাচনে দুর্গাপুর পূর্ব বিধানসভা ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র 0.8%। দাঁড়ান 0.8%, মানে এটা তো একটা বুথে মেরে কেটে কয়েকটা ভোটের এদিক ওদিক হয় ব্যাপার। একদম অতি সামান্য ভোটের ব্যবধান। এত কম মার্জিনে তো যে কোনো কিছুই হতে পারে। ঠিক এই কারণেই অভ্যন্তরীণ কোন দল যে কোনো সময় বড়সড় প্রভাব ফেলতে পারে। যখন জয়ের ব্যবধান 1%-এরও কম হয় তখন দলের প্রতিটা কর্মীর ময়দানে থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। একটা কর্মীর বসে যাওয়া মানেই বড় ক্ষতি। হ্যাঁ, ধরুন আদি বা পুরনো কর্মীরা যারা দলের দুর্দিনে মাটি কামড়ে পড়েছিলেন, তারা যখন দেখেন নব্য বা অন্য দল থেকে আসা নেতারা এসে সামনের সারিতে বসে পড়ছেন বা হঠাৎ করে টিকিট পেয়ে যাচ্ছেন, ঠিক তাই, তখন তাদের মধ্যে একটা অভিমান বা নিষ্ক্রিয়তা তৈরি হওয়া খুব স্বাভাবিক। আর এই 0.8%-এর মার্জিনে যদি কয়েকশো পুরনো কর্মীও ভোটের দিন চুপচাপ বাড়িতে বসে থাকেন বা ভোটারদের বুথ অবধি নিয়ে যাওয়ার কাজটা না করেন, তাহলে পুরো খেলা ঘুরে যেতে পারে। নির্বাচন তো শুধু হাওয়ায় জেতা যায় না, তার জন্য একটা শক্ত মেকানিজম লাগে। কিন্তু একটা ব্যাপার আমাকে ভাবাচ্ছে, দলের এই আদি বনাম নব্য বিবাদ কি বিজেপির মূল শক্তি, মানে ধরুন মোদি ম্যাজিক বা হিন্দুত্ববাদী ভোট ব্যাংককে দুর্বল করে দিচ্ছে? সাধারণ ভোটার তো আর দলের ভেতরের মিটিংয়ে কি হচ্ছে তা দেখছেন না। ভোটারের বড় ছবিটা দেখেন ঠিকই, কিন্তু সেই বড় ছবির মেসেজটা ভোটারের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা করে ওই স্থানীয় কর্মীরাই। রাজনীতিতে একটা কথা আছে না, বুটস অন দ্য গ্রাউন্ড। হ্যাঁ, একদম মাঠের কর্মী। কেন্দ্রীয় নেতৃত্বের ক্যারিশমা বা মতাদর্শ হয়তো হাওয়ায় ভাসছে, কিন্তু সেই হাওয়াকে ইভিএম মেশিনের বোতাম পর্যন্ত টেনে আনার জন্য যে মেকানিজম বা বুথ ম্যানেজমেন্ট দরকার, সেটা ওই আদি এবং নব্যকর্মীরাই মিলে করেন। ও আচ্ছা, মানে চেইনটা ভেঙে গেলেই মুশকিল। একদম। যদি সেই চেনটা মাঝখান থেকে ভেঙে যায় তাহলে জাতীয় স্তরের কোনো বড় ন্যারেটিভই শেষ মুহূর্তে কাজে আসে না। শাসক দলের মতো প্রধান বিরোধী দলেরও মূল লড়াইটা এখন নিজেদের ভেতরের ফাটল জোড়া লাগানোর লড়াই। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে, কারণ যখন প্রধান দুটো দল নিজেদের ঘরের আগুন নেভাতে ব্যস্ত, ঠিক সেই সময় কারখানার মেঝে থেকে একটা নতুন শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। হ্যাঁ, তৃতীয় একটা শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি। সিপিআইএম প্রার্থী এবং প্রবীণ সিআইটিইউ নেতা সীমান্ত চট্টোপাধ্যায় এবার ময়দানে। আমাদের সূত্রগুলো বলছে তিনি শুধুই একজন সাধারণ প্রার্থী নন, তিনি এই নির্বাচনে রীতিমতো একটা বড় ফ্যাক্টর। এই ফ্যাক্টর হয়ে ওঠার পেছনের রসায়নটা বুঝতে গেলে আমাদের একটু বৃহত্তর প্রেক্ষাপটের দিকে তাকাতে হবে, বিশেষ করে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক কলোনিগুলোর ভেতরে। কারণ দুর্গাপুর শহরটাই তো মূলত গড়ে উঠেছে এই কারখানাগুলোকে ঘিরেই। একদম। এখানকার মানুষের জীবনযাত্রা, অর্থনীতি সবকিছুই এই প্ল্যান্টগুলোর ওপর নির্ভরশীল। আর সেই কারখানার শ্রমিকদের কাছে সীমান্ত চট্টোপাধ্যায়ের শিকড় অনেক গভীর। হ্যাঁ, ওনার তো একটা ভূমিপুত্র বা ঘরের ছেলে ইমেজ রয়েছে। ঠিক। এর পেছনে সবচেয়ে বড় কারণ হল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর বেসরকারীকরণের বিরুদ্ধে তার দীর্ঘদিনের আপোষহীন লড়াই। একটা পরিসংখ্যান এখানে যোগ করা যাক। 2024-এর লোকসভায় এই অঞ্চলে বামেদের ভোট ছিল 12.3%। এখন রাজনৈতিক মহলে ধারণা, তিনি যদি নিজের ব্যক্তিগত ক্যারিশমা কাজে লাগান তবে এই ভোট শেয়ারটা লাফ দিয়ে 25 থেকে 30% পৌঁছাতে পারে। মানে তিনি রীতিমতো জায়ান্ট কিলার হয়ে উঠতে পারেন। এই 12% থেকে 25 বা 30% পৌঁছানোর যে সম্ভাবনাটা, সেটা কিন্তু কোনো হাওয়ায় ভাসা কথা নয়। এর পেছনে একটা শক্ত আর্থসামাজিক কারণ আছে। মানে ওই বেসরকারীকরণের আতঙ্ক। একদম। দুর্গাপুরের মতো জায়গায় যখন রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর বেসরকারীকরণের একটা সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হয়, তখন সেটা মানুষের রুটিরুজির ওপর সরাসরি আঘাত হানে। একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।
তার মানে ধর্মীয় মেরুকরণের বদলে রুটি-রুজি, শিল্পায়ন এবং পৌর পরিষেবার মতো সাধারণ মানুষের দৈনন্দিন ইস্যুগুলোই এখানে ফিরে আসছে। ঠিক তাই। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে মেলাই তাহলে দেখব যখন চাকরি যাওয়া বা কারখানা বন্ধ হওয়ার ভয় থাকে তখন মানুষের কাছে মেরুকরণের রাজনীতি বা বড় বড় আইডিওলজি অনেক দূরের বিষয় হয়ে যায়। তখন আগে তো নিজের পেট বাঁচাতে হবে। এর দরকার হয় এমন কাউকে যে কারখানার গেটের সামনে দাঁড়িয়ে তাদের হয়ে কথা বলবে। সীমান্ত চট্টোপাধ্যায় ঠিক সেই কাজটাই করে আসছেন। শ্রমিকরা তাকে কোনো দূরবর্তী রাজনৈতিক নেতা হিসেবে দেখছেন না, বরং প্রাত্যহিক লড়াইয়ের একজন সহকর্মী হিসেবে দেখছেন। হ্যাঁ, এই কারণেই শ্রমিকরা এই মুহূর্তে মেরুকরণের রাজনীতির চেয়ে অর্থনৈতিক সুরক্ষাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ালো? মানে প্রতিটি প্রার্থীর ব্যক্তিগত প্রোফাইল থেকে বেরিয়ে এসে এবার যদি আমরা সমস্ত তথ্যগুলোকে একটা তুলনামূলক ছকে বা ম্যাট্রিক্সে ফেলে দেখি, হ্যাঁ, একটা ত্রিভুজ লড়াইয়ের চিত্র পরিষ্কার হয়ে যাবে। ঠিক, একদিকে শাসক দলের শক্তি হলো সরকারি প্রকল্প আর সংগঠন, কিন্তু দুর্বলতা হলো গোষ্ঠীদ্বন্দ্ব আর দুর্নীতি, আর এক্স ফ্যাক্টর হিসেবে রয়েছে উন্নয়নের খতিয়ান। আর বিরোধী দল বিজেপির শক্তি হল তাদের হিন্দুত্ববাদী ভোট আর মোদি ম্যাজিক। কিন্তু দুর্বলতা ওই আদি বনাম নব্য বিবাদ। একদম। আর এক্স ফ্যাক্টর হিসেবে মেরুকরণের হাওয়া কাজ করতে পারে। আর সিপিআইএমের শক্তি হল মজবুত শ্রমিক ভিত্তি, কিন্তু দুর্বলতা হচ্ছে আর্থিক সংস্থান আর মিডিয়া প্রচারের অভাব। এক্স ফ্যাক্টর হল স্বচ্ছ ভাবমূর্তি আর লোকাল কার্ড। এই তুলনামূলক ছকটা দেখলে বোঝা যায় লড়াইটা আর কেবল দুই ফুলের মধ্যে সীমাবদ্ধ নেই। কিন্তু এখানে আমি একটা চ্যালেঞ্জিং প্রশ্ন ছুড়ে দিতে চাই। বলুন। যেখানে অন্য দুটি দলের হাতে বিপুল আর্থিক সংস্থান এবং মিডিয়া প্রচারের সুবিধা রয়েছে, সেখানে কি শুধুমাত্র একজন ব্যক্তির পরিচ্ছন্ন ভাবমূর্তি আর শ্রমিকদের সমর্থন সেই বিশাল ব্যবধান ঘুচিয়ে দিতে পারে? এটা খুব যৌক্তিক একটা প্রশ্ন। দেখুন, অত্যন্ত নিরপেক্ষভাবে দেখলে সিপিআইএম প্রার্থীর আর্থিক পেশিশক্তি নেই ঠিকই, কিন্তু তাদের শক্তিটা হল মাইক্রো লেভেলের জনসংযোগ। মানে ওই ডোর টু ডোর ক্যাম্পেইন। একদম। যখন বড় বড় ফান্ডের অভাব থাকে তখন প্রার্থীর ব্যক্তিগত স্বচ্ছতা এবং শ্রমিকদের ঘরের ভেতরের আলোচনা একটা বড় ভূমিকা নেয়। অন্য দলগুলোর শক্তি মূলত ম্যাক্রো পর্যায়ের, যেমন রাজ্য বা কেন্দ্রের বড় পলিসি। কিন্তু দুর্বলতাগুলো খুব স্থানীয়। ঠিক, পাড়ায় পাড়ায় নেতাদের ঝগড়া। অন্যদিকে বাম প্রার্থীর শক্তিটাই হল স্থানীয়, কারখানার মেঝে থেকে উঠে আসা সমর্থন। এই কারণে তৃণমূল ও বিজেপির বিশাল মেকানিজম থাকা সত্ত্বেও লড়াইটা ত্রিমুখী হয়ে উঠেছে। মানে দুর্গাপুর পূর্বের এই রাজনৈতিক লড়াই যে কেবল একটা নির্দিষ্ট অঞ্চলের বিষয় নয়, সেটা বেশ বোঝা যাচ্ছে। একদমই নয়। কিভাবে স্থানীয় দাবি দেওয়া, রুটি-রুজির প্রশ্ন এবং প্রার্থীর ব্যক্তিগত স্বচ্ছতা জাতীয় স্তরের বড় বড় ন্যারেটিভকে চ্যালেঞ্জ জানাতে পারে, এটা তার একটা বড় প্রমাণ। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের গুরুত্ব এখানেই, যে এটি তথ্য সমৃদ্ধ রাজনীতির একটা নিখুঁত কেস স্টাডি। ঠিক বলেছেন। আর এই আলোচনা থেকে আমাদের একটা বৃহত্তর ছবিও মাথায় রাখা দরকার। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। কী রকম প্রশ্ন? যদি বেসরকারীকরণের মতো একটি স্থানীয় আর্থসামাজিক ইস্যু এবং একজন প্রার্থীর ভূমিপুত্র পরিচয় একটি সম্পূর্ণ শিল্পাঞ্চলের ভোটের সমীকরণ এইভাবে বদলে দিতে পারে। ও আচ্ছা, মানে বাইরে থেকে সব শান্ত মনে হলেও ভেতরে ভেতরে সমীকরণ বদলাচ্ছে। একদম তাই। অনেক জায়গাতেই হয়তো মানুষের দৈনন্দিন যন্ত্রণার ইস্যুগুলো নিঃশব্দে বড় বড় রাজনৈতিক হিসেব নিকাশ উল্টে দিচ্ছে। সত্যি, এটা একটা দারুণ চিন্তার খোরাক। জাতীয় রাজনীতির বড় খবরের ভিড়ে আমরা হয়তো স্থানীয় স্তরের এই তুষের আগুনটা দেখতেই পাচ্ছি না। আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা থেকে দুর্গাপুর পূর্বের যে নিখুঁত ছবিটা উঠে এলো, তা নিঃসন্দেহে আমাদের রাজনৈতিক ডায়নামিক্সগুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে বাধ্য করবে। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমরা এভাবেই আগামী দিনে আরও অনেক গভীরে গিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব।